নমস্কার জানাই, ছোটদের ভালোবাসা জানাই। আপনারা শুনেছেন যে 27 তারিখে পৌরসভার ভোট, এবং এই পৌরসভার ভোট গুরুত্বপূর্ণ এই কারণে যে আগামী 5 বছর যারা জিতবে তারা পৌরসভা চালাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে 2020 সালে নির্বাচনটা হওয়ার কথা ছিল। রাজ্যের সরকারের নির্বাচন পরিচালনা করে, রাজ্যের সরকারের মাথায় আছে তৃণমূল কংগ্রেস। অনেক বক্তৃতার ঝড় বয়ে যাচ্ছে পৌরসভা থেকে। আপনি কি একবার তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞাসা করবেন 2 বছর তোমরা আমাদের ভোটের অধিকার দিলে না কেন? 34 বছরের বামফ্রন্টের জমানা সম্পর্কে অনেক কথা মাইকে এসে আসছে ওদের মুখে। ওদেরকে জিজ্ঞাসা করুন, 34 বছরের বামফ্রন্টের জমানায় নির্দিষ্ট সময়ের পরে কোন জায়গায় ভোট হয়েছে কিনা? কোন উত্তর পাবেন না। তার কারণ বামফ্রন্ট 34 বছরের সময় নির্দিষ্ট সময় পৌরসভার ভোট করেছে, নির্দিষ্ট সময় পঞ্চায়েতের ভোট করেছে। এমনকি 1992 সালে ভোট হওয়ার কথা ছিল বিধানসভায়, 1991 লোকসভার ভোট হচ্ছে। জ্যোতিবাবু বললেন নির্বাচনে জনগণের টাকা খরচা হয়, সেই জন্য 1992 সালে নির্বাচন না করে 1991 সালে 1 বছর আগে বিধানসভার নির্বাচন ঘোষণা করে দেবে। এই হলো বামফ্রন্ট, এই হলো গণতন্ত্র, এই হচ্ছে জনগণের মর্যাদা, এই হচ্ছে জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শন। কেন 2020 সালে তৃণমূল কংগ্রেস পৌরসভার ভোটটা করলো না? এই দেওয়াল লেখাটা পরিষ্কার। 2019 সালে লোকসভা ভোটে গোহারান হেরেছে, 18টা সিট হাতছাড়া হয়েছে। 2020 সালে ভয় পেল যে জনগণ বোধহয় আমাদের থেকে সরে যাবে, সেই জন্য 2020 সালে ফেলে রেখে দিল, আর পৌরসভার মাথায় প্রশাসক বসিয়ে রাখল। সেই জন্য এই 2 বছর কেন ভোট হলো না তার জবাব আমাদের চাই। দ্বিতীয় হলো, তৃণমূল কংগ্রেস কখনো পৌরসভার ভোটে পার্টিসিপেশন করার অধিকার নয়। বামফ্রন্ট প্রথম আমাদের রাজ্যে পৌর নির্বাচন করে। বামফ্রন্ট যখন প্রথমবার রাজ্যে পৌর নির্বাচন করে, সেই পৌর নির্বাচনের বিরুদ্ধে গিয়েছিল কংগ্রেস, মমতা ব্যানার্জিরা। আজকে তিনি তৃণমূলে, কালকে তিনি কংগ্রেসে ছিলেন। এবং যখন আদালত ঘোষণা করে দিল যে নির্বাচন হবে, তখন কংগ্রেস সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। তখন লুকিয়ে চুরিয়ে মাছ চিহ্নে দাঁড়িয়ে পড়েছিল বিভিন্ন জায়গায়। তাহলে যারা গণতন্ত্র চায়নি, যারা নির্বাচন চায়নি, যারা পৌর নির্বাচন চায়নি, তারা আপনার কাছে এসেছে ভোট চাইছে। আজকে অল্প হলেও বেশ কিছু ছেলে 18 বছর বয়সে প্রথম ভোটের অধিকার প্রদান করবে নির্বাচনে। 18 বছর বয়সে কেন ভোট দেবে? এই কথা বলে অজিত পাঁজা মমতা ব্যানার্জির হয়ে আদালতে গিয়েছিল। আর আমাদের যিনি অ্যাডভোকেট ছিলেন, তিনি বলেছিলেন যে সুকান্ত বলে গেছেন যে 18 বছর বয়স বিদ্যুৎ সহ পর্দায় ন্যায় মাথা তোলবার জন্য 18 বছর বয়সটাই ছিল। আমাদের রাজ্যে প্রথম 18 বছর, তারপর গোটা দেশে প্রবর্তিত হলো 18 বছরের ভোটের অধিকার। তাহলে 18 বছরের ছেলেমেয়েরা এটা ভাববে না যে আরো 3 বছর তাদের অপেক্ষা করতে হতো ভোটের জন্য, যদি তৃণমূলের বক্তব্য সেই সময় গ্রাহ্য হতো। সেই কারণে পৌরসভা নির্বাচনে আমরা যেটা বলতে চাইছি, আমাদের বক্তারা আলোচনা করছেন আপনাদের কাছে জল নিয়ে, বিদ্যুৎ নিয়ে, আবর্জনা জঞ্জাল ইত্যাদি নিয়ে, বাড়িটা হবে তার প্ল্যান পাস হবে কিনা ইত্যাদি। তো মূল কথা হচ্ছে পৌরসভা মানে পরিষেবা, সার্ভিস। এই সার্ভিসের নিয়ন্ত্রণ হচ্ছে সরকারের হাতে। সরকার খানিকটা জনগণকে
কনসেশন দেয়, ভর্তুকি দেয়। এই ভর্তুকি থাকবে কিনা? কেন্দ্রে নীতি চালু হয়ে গেছে যে ফলো করি মাকে তেল তুমি কি আবার কর। তার মানে তুমি পরিষেবা পাবে, কিন্তু তার জন্য তোমাকে পয়সা দিতে হবে। তাহলে পরিষেবা পাবে, পয়সা দিতে হবে, এটাকে বলা হয় বেসরকারীকরণ। আমরা যে নয়া উদার অর্থনীতির বিরোধিতা করছি, সেই নয়া উদার অর্থনীতির নিচের থেকে ওপর অব্দি আসলে যে কথাটা, সে কথাটা হচ্ছে বেসরকারীকরণ। সরকারের হাতে কিছু থাকবে না, সরকার কোনো কিছু করতে পারে না, ফলে বেসরকারি পুঁজির হাতে যাবে। তার মানে আপনি যে জলটা পাচ্ছেন, মিটার ধরে আপনাকে জলের টাকা গুনতে হবে। বিদ্যুতের দামের ঊর্ধ্বগতি ইতিমধ্যে দেখে নিয়েছে। জঞ্জাল আপনি 30 টাকা দিয়ে এখন জঞ্জাল ফেলতে পারেন, কিন্তু সেই টাকাটা উপরের দিকে উঠবে। রাস্তা যখন তৈরি হবে আপনার বাড়ির পাশে, তখন হচ্ছে মিটার ধরে ধরে যে আপনার বাড়ির পাশে রাস্তা হবে, তখন বাঁদিকে আর ডান দিকের রাস্তার যে লোকগুলো থাকে, যে ফ্যামিলিগুলো থাকে, যে বাড়িগুলো থাকে, যোগ করে তারপরে সেই টাকা দিয়ে ভাগ করে আপনাকে টাকা দিতে হবে, কারণ ওই রাস্তা আপনি ব্যবহার করবেন। তাহলে জল, জঞ্জাল, বিদ্যুৎ, পরিষেবা সবকিছু আপনাকে কিনে দিতে হবে। তাহলে এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কেন্দ্রীয় সরকার। তাহলে সেই ব্যবস্থা আমাদের রাজ্যের সরকারও করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বক্তব্যের ভেতরে যে আমরা বলছি যে সরকারি জিনিসটা যেটা লাভজনক ছিল সেটাকে বেসরকারীকরণ করা হচ্ছে। কেন? এয়ার ইন্ডিয়া বিক্রি হবে, টাটা কিনবে না। টাটাকে বললো যে আপনি কিনুন, এর জন্য আপনার যে টাকা লাগবে সেই টাকাটা আমি কয়েকটা ব্যাংককে এক করে আপনাকে লোন দিচ্ছি। জোর করে বেসরকারীকরণ করবার প্রক্রিয়ার একটা উদাহরণ হচ্ছে এয়ার ইন্ডিয়াকে টাকার হাতে তুলে দেওয়া। ট্রেন যখন বেসরকারীকরণ হবে, 100% এফডিআই হবে, তখন অনেক লোকে বলে তাতে আমার কি যায় আসে? না থাকতে তাদের মর্যাদা কেউ দিচ্ছে না। কিন্তু 100% এফডিআই যদি ট্রেনে হয়, রেলে হয়, তাহলে আপনার সরকারের নিয়ন্ত্রণে আর রেলের ভাড়া থাকবে না। তাহলে এখন প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া যেটাকে পাঠাচ্ছে 70 করে 50 টাকাও, এইবার আপনার যে ট্রেনের, সেই ট্রেনের ভাড়া আপনাকে বাড়ায়। আপনি ব্যাংকে টাকা জমা, ইতিমধ্যে পাশ্চাত্য দেশে শুরু হয়ে গেছে জিরো ইন্টারেস্ট। আপনি ব্যাংকে টাকা রাখেন, তিনি ইন্টারেস্ট পাবেন। যারা এই মর্মে সারা বছরের জন্য সুদ নিয়ে মাসে মাসে জীবন চালাবে বলে পেনশনের টাকা জমা দিয়েছিল, তারা এখন ঠকে যাচ্ছে। এখন তাও সরকারি ব্যাংক, এখন তাও ইন্টারেস্ট কমে গেলেও আপনি টাকাটা ফেরত পাবেন, এইরকম একটা গ্যারান্টি তৈরি আছে। কিন্তু যখন বেসরকারি ব্যাংক আসবে, তখন যে কোনো সময় বনে চুল যাবে, আপনার টাকা ফেরত পাওয়ার কোনো গ্যারান্টি থাকবে না। ফলে একটা নতুন পরিস্থিতি তৈরি হবে। ফলে ব্যাংক বেসরকারীকরণের পরিণতি গোটা পৃথিবীর অন্য দেশে যা হয়েছে, আমাদের দেশেও তাই। আমাদের প্রত্যেক মানুষ, ছোট আয় করা থেকে বড় আয় করা মানুষ, তারা ইন্স্যুরেন্স করে। ইন্স্যুরেন্স যদি বিক্রি হয়ে যায়, সরকার যদি 5 থেকে চলে যায়, তাহলে আপনার কষ্টার্জিত যে টাকা, সেই টাকাটা থাকবে না। ইতিমধ্যে দেখেছেন সরকারি ক্ষেত্র যদি না থাকে, সরকারি চাকরি থাকবে না। তাহলে সরকারি যদি চাকরি না থাকে, আমাদের ছেলে মেয়েগুলো লেখাপড়া করছে একটা স্থায়ী ভবিষ্যতের জন্য, এবং সেই স্থায়ী ভবিষ্যৎ সরকারি চাকরির মধ্যে লুকায়িত আছে। ফলে সেই সরকারি চাকরির জায়গাটা থাকবে, ফলে গোটাটাই বেসরকারীকরণের জায়গা। যখন এই কথা বলা হচ্ছে, কেন্দ্রের সরকার, ভারতীয় জনতা পার্টি ক্রমশ কমছে রাজ্যে, এটা একটা আশার। শান্তিপুরে উপনির্বাচন হলো, 27% ভোট কমে গেল। কলকাতা কর্পোরেশনে ভোট হয়ে গেল, ওদের পার্সেন্টেজ ভোট কমে গেল। 4টে কর্পোরেশনে ভোট হলো, 4টে কর্পোরেশনে বিজেপির ভোট ক্রমশ নিচের দিকে যাচ্ছে। যে কটা ভোট এর মধ্যে হলো, বামপন্থীদের ভোট বাড়ছে, কিন্তু বিজেপির ভোট নিচের দিকে নেমে যাচ্ছে। কিন্তু বিজেপি যত বেশি ভোট নামবে, তত বেশি তাদের যে নতুন ফর্মুলা নয়, পুরনো ফর্মুলা, সেই প্রয়োগ করবে। ওদের ফর্মুলাটা যত সরকারের দিকে আপনি আঙুল তুলবেন, ওরা ওই আঙুলটা ঘুরিয়ে দিয়ে মুসলমানের দিকে নিয়ে যাবে এবং আপনাকে হিন্দু বলে প্ররোচিত করবে। এবং এটা তো ঘটনা। আমাকে যদি বলে যে ধর্মগতভাবে আপনি কি, আমি বলবো হিন্দু। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আপনিও বলবেন ধর্মগতভাবে হিন্দু। টিকিট কাটার ফর্ম থেকে শুরু করে যেখানেই হোক না কেন, রিলিজিয়ন লেখা থাকলে আমরা হিন্দু লিখি, যদিও অনেকে অন্যরকম লেখে।
হচ্ছে এই কথা বলে যে এই যে 45 বছরের সেরা বেকারি ভারতীয় জনতা পার্টি উপহার দিয়েছে বলে আমরা কথা বলছি, এইরকম বেকারি আর কখনো ছিল না। মোদী বলেছিলেন যে প্রত্যেকটা দেশে যাবো, একটা করে শিল্প নিয়ে আসবো আর আমাদের দেশের বেকারি বোঝাবো। উনি এক একটা দেশে গেছেন, ঘুরেছেন, মজাকে মিলেছেন, কিন্তু কোন শিল্প আনেননি। তখন সেই আমল ঘুরিয়ে দিয়ে বলা হচ্ছে যে আসল কথা হচ্ছে মুসলমানরা সবচেয়ে ডেপুটে খেয়ে নিচ্ছে, হিন্দুর ছেলের যে চাকরি সেই চাকরির জন্য দায়ী হচ্ছে ও সবচেয়ে বেশি সুখ ভোগ করছে, আপনার সুখকে চিনিয়ে। তাহলে হিন্দুদের যদি লড়াই করতে হয় মুসলমানের বিরুদ্ধে লড়াই করতে হবে, এবং মুসলমানরা তারা একেবারে ক্রমশ বাড়ছে, এত বেশি তাদের পড়াচ্ছে। এইসব বিভিন্ন কথা বলে হিন্দুদের প্রশ্ন করা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করো, এবং তার জন্য হিন্দু রাজ চাই। আর হিন্দু রাজের জন্য পার্টি একটাই, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এই একটা কেবল থিওরি দিয়ে লোকসভায় ভোট পেয়েছে, বিধানসভায় ভোট পেয়েছে, আপনার কাছ থেকে ভোট চাই। কিন্তু প্রশ্ন হলো যে আমাদের ভারতবর্ষে সত্যি কি সবসময় হিন্দু আর মুসলমান লড়াই করেছে? যা আমাদের বোঝানো হয় হিন্দু এবং মুসলমান পরস্পর বিপরীত। আপনি দেখবেন, আমি কাগজে দেখছিলাম যে সবচেয়ে জনপ্রিয় খাবার ভারতবর্ষে কোথায় লেখা হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি কাদের খাবার? বিরিয়ানি মুসলমানদের খাবার। কাবাব চলে রেস্টুরেন্টে আপনি অর্ডার করেন, কাদের খাবার? মুসলমানদের খাবার। মোট মশল্লাম কাদের খাবার? মুসলমানদের খাবার। মোগলাই পরোটা কাদের খাবার? মুসলমানদের। আপনি বরফি খান কাদের খাবার? মুসলমানদের খাবার। আপনি কালাকাত খান কারায় রেখে গেছে? মুসলমান। আপনি কুলফি খান কারায় রেখে গেছে? মুসলমান। আপনি ফেলুদা খান কারায় রেখে? মুসলমান। সাধারণভাবে একটা চলতি কথা আছে, যাকে দেখতে নারী তার চরণ মাথা। হিন্দু আর মুসলমান যদি প্রথম থেকে পরস্পরকে না দেখতে পারত, তাহলে মুসলমানের আদব কায়দা, খাবার, সংস্কৃতি সেগুলোকে কিছুতেই গ্রহণ করতে পারত। মুসলমানের খাবার গপ করে হিন্দুরা খাচ্ছে, মানে পরিস্থিতি এইরকম ছিল না। পাশাপাশি একসঙ্গে হেঁটেছে, একসঙ্গে চলেছে, একের সংস্কৃতি আর একজনের সংস্কৃতি গ্রহণ করেছে। ধর্ম কখনো ফাঁসি তৈরি হয় করলো কে? ব্রিটিশরা যখন বুঝল যে সিপাহী বিদ্রোহের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে হিন্দু এবং মুসলমান যদি এক হয়ে যায় তাহলে সাম্রাজ্যবাদ থাকবে না, আমাকে 5 তারিখ উল্টে গিয়ে চলে যেতে হবে ইংল্যান্ডে। তখন তারা বুঝল যে ভাগ করো এবং শাসন করো। সেই থেকে ইংরেজরা আমার দেশের ইতিহাস লেখা শুরু করে, এবং সেই ইতিহাসের মধ্যে বিকৃতি, এবং সেই বিকৃতির মধ্যে দেখালো যে হিন্দু রাজা যুদ্ধ করে মুসলমান রাজার বিরুদ্ধে। আসলে হিন্দু রাজা রাজত্ব দখল করবার জন্য লড়াই করছে, সেই লড়াইকে দেখিয়ে দেওয়া হলো হিন্দু বনাম মুসলমানের লড়াই করছে। সেজন্য হিন্দু বনাম মুসলমানের লড়াই, অথচ রাজা রাজার লড়াই, সাম্রাজ্য দখলের লড়াই, সেই লড়াইকে পরিণত করে দেওয়া হলো হিন্দু বনাম মুসলমান। এবং সেইটা এখানে চলছে তথ্য বিকৃতির ভেতর, যেখানে গরিব এবং বড় লোকের আপনারা দেখছেন কি হচ্ছে। এই যে লকডাউন হলো, এই লকডাউনের ভেতরে যারা মধ্যবিত্ত ছিল, মধ্যবিত্তের 70% প্রমাণকে চলে যাচ্ছে গরিবের দিকে। মধ্যবিত্ত আর মধ্যবিত্ত থাকছে না। আর অথচ বড় লোকেদের যাদের 7 কোটি টাকার উপরে সম্পদ, তাদের আয় 11% বাড়ছে। তাদের গরিব মারা নীতি, বড় লোকেদের তেলা মাথায় তেল দেওয়ার নীতি, সেই নীতি এগোচ্ছে। সেই নীতির বিরুদ্ধে লড়াই করলে ধর্মের দাগ দেওয়া হচ্ছে, দেশদ্রোহী করা হচ্ছে, আপনাকে হিন্দুত্বের গৌরবের সাপ দেখানো হচ্ছে, মুসলমানের বিরুদ্ধে লড়তে বলা হচ্ছে। এই জায়গাটায় পৌরসভা নির্বাচনের সময় আপনাদের সতর্ক থাকতে হবে। আমরা গোটা ভারতবর্ষে আমাদের 1 নম্বর শক্তি হিসাবে চিহ্নিত করেছি ভারতীয় জনতা পার্টিকে। এরা মানুষকে বেঁচে দেবে, এরা দেশকে বেঁচে দেবে, এরা মানুষকে ভাগ করবে, এরা ধর্মের ভিত্তিতে দাঙ্গা করবে, এরা ভাইয়ের বুকে ভাইকে খুন মারতে পরিচিত করবে। সেই জন্য এদের এদের বিরুদ্ধে লড়াই করার সময় আপনাকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে। আপনি দেখবেন যে এর মধ্যে বীরভূমে একটা কয়লা আছে, যে কয়লা গোটা পৃথিবীর ভেতরে 2য় বৃহত্তম কয়লা। সেই কয়লা তোলা হবে, তার নাম বেউচা 55। সেই কয়লা তোলার জন্য যারা আসল দেশ, তারা হচ্ছে চীন, তারা হচ্ছে পোল্যান্ড, তারা হচ্ছে ফ্রান্স, তাদের হাতে প্রযুক্তি আছে। তো তাদের না দেখে কাকে টাকা হলো? তিনি নবান্নে দেখা করে মুখ্যমন্ত্রীর কাছে, তার নাম হচ্ছে আদানি।
আদানিকে, ওটা ভারতবর্ষের সবচেয়ে দ্রুত গতিতে যে নিজের সম্পদ বাড়িয়ে নিয়ে যাচ্ছে তার নাম আদানি। ওটা পৃথিবীর বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে মোদী যে গেছেন তার কমন শিল্পপতি হচ্ছে আদানি। তাহলে মোদীর প্রিয়, আবার তাকে নিয়ে চলে আসছেন মুখ্যমন্ত্রী প্রিয় হিসাবে। ব্যাপারটা খুব আকস্মিক, ব্যাপারটা একদমই অনেকে বলে যে আপনারা বলেন বটে, কিন্তু অভিষেক যেভাবে গোয়াতে গিয়ে বিজেপিকে গালাগাল করছে, যেভাবে ত্রিপুরাতে গিয়ে বিজেপিকে গালাগাল করছে, তাহলে এর থেকে বোঝা যায় তৃণমূল এবং বিজেপি আলাদা। আপনারা যেভাবে দেখানোর চেষ্টা করেন এদের গতিপথ একই দিকে, তা বোঝ হয় না। আমি তাকে বলার চেষ্টা করি যে গোয়াতে কবে গেল বোঝার চেষ্টা করবেন। তখন সে অনেক ভেবে বলে যে জবে থেকে অভিষেক এবং তার স্ত্রীকে ইডি দিকে পাঠালো, একদিন ধরে তাকে একেবারে মুচুকে মুচুকে জিজ্ঞাসা করলো। তারপরে তৃণমূলের কনফারেন্স হলো এবং সেই কনফারেন্সের সিদ্ধান্ত হলো যে গোয়াতে তৃণমূল লড়াই করবে। যে গোয়াতে তৃণমূলের একটা ঠান্ডা ছিল না, ত্রিপুরাতে তৃণমূল লড়াই করবে। যে ত্রিপুরাতে তৃণমূলের একটা ঠান্ডা ছিল না, এবং মণিপুরে একটা লড়াই করবে তৃণমূল। এই তিনটে জায়গায় লড়াই কেন করবে পরে বোঝা গেল। তখন তৃণমূল বললো যে আমরা কংগ্রেস মুক্ত ভারত চাই। বিজেপি চাইছে গোয়ায় তার প্রথম শত্রু হচ্ছে কংগ্রেস, তাকে সরিয়ে ক্ষমতা দখল করছে। তার নিজের পক্ষে সম্ভব নয়, সেইগুলো তৃণমূলকে দিয়ে শেখাতে হবে। সেই জন্য সারদা নারদার থেকে মুক্তি পাওয়ার করতে আজকে তাদেরকে ব্যবহার করা হলো গোয়াতে, ত্রিপুরাতে এবং মণিপুরে। অর্থাৎ বিজেপি আরএসএস এর পারপাস সাফ করবার জন্য তৃণমূলের দল, এটা আমরা অনেক আগে থেকে বলছি, প্রতি মুহূর্তে প্রতি পদেটা প্রমাণিত হচ্ছে। এই পৌরসভা নির্বাচনের আগে আপনাকে সেই কথা ভাবতে হবে। আমাদের রাজ্যে আমরা কি অবস্থায় আছি? আমাদের রাজ্যে 2019 সালে সবচেয়ে বেশি লটারি টিকিট বিক্রি হয়েছে আমাদের দেশের অর্থনীতি। একদিকে গত বছরে পার ক্যাপিটা জিডিপি মোদি বাংলাদেশের থেকেও নামিয়ে দিয়েছে, আর আমাদের রাজ্যে গত বছরে সবচেয়ে বেশি মদ থেকে আয় হয়েছে। আপনারা দেখেছেন যে 20 টাকার চোলাই দিয়ে তোমায় ছেড়ে দেবো না, এই কথা বলা। তাহলে মদে আয় আর লটারির টিকিটে আয়, আর কোন জায়গায় আয় না, আয় হচ্ছে। তাহলে এত বন্যা বয়ে যাচ্ছে কি করে? লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, যেগুলো দিয়ে জনগণ মোহগ্রস্ত হচ্ছে। জনগণের কাছে বলা হচ্ছে যে বামফ্রন্ট 34 বছরে কিছু করেনি, অথচ তৃণমূল কংগ্রেস এইগুলো করেছে, এই বলে তার ক্ষমতা নেওয়া হচ্ছে। 1,92,000 কোটি টাকা বামফ্রন্ট এবং কংগ্রেস আমলের দেনা আমাদের আছে। আর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস 5.5 লক্ষ কোটি টাকা সেটাকে বাড়িয়ে নিয়ে গিয়েছে। তার মানে 3.5 লক্ষ কোটি টাকা 10 বছরে ঋণ করেছে। তাহলে 3.5 লক্ষ কোটি টাকা 10 বছরের ঋণ যদি হয়, তাহলে আপনার কাছে এত জল, এত রাস্তা, এত ফোয়ারা, এত উন্নয়নের দিচ্ছে, তারা দিচ্ছে কি করে? লক্ষ্মীর ভান্ডার, শিডিউল কাস্টের 1000 টাকা, জেনারেল কাস্টের 500। শিডিউল কাস্টরা বলতেছে কেন আমাদের 1000 টাকা দিলে কেন, ওদের 500 টাকা দিলে কেন? এই করে তুমি জেনারেল কাস্টকে খেপাচ্ছ আমার বিরুদ্ধে। তুমি জেনারেল কাস্ট করে 1000 টাকা দিতে, আমাকেও 1000 টাকা দিতে, কোনো অসুবিধা ছিল না, দিলে না কেন? এরপরে মমতা ব্যানার্জি বলেন যে না, শিডিউল কাস্টরা তারা হচ্ছে ব্যাকওয়ার্ড, সোশ্যালি ব্যাকওয়ার্ড, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, সেই জন্য আমি তাকে 1000 টাকা দিচ্ছি। মেনে নিলাম। তাহলে সিভিক পুলিশ থেকে শুরু করে এই যে টেম্পোরারি কাজ, এই যে পার্মানেন্ট কাজ, এই যে ক্যাজুয়াল কাজ, এই যে কন্ট্রাকচুয়াল কাজ, এই কাজগুলোতে তুমি শিডিউল কাস্টের সেই সুবিধা দিচ্ছে না কেন? তাহলে আসলে তোমার লক্ষ্যটা কি? লক্ষ্মীর ভান্ডার 500 আর 1000 টাকা দিয়ে 1 বছরে 1 মাসে 800 কোটি টাকা লাগে। টাকা কোথা থেকে আসছে? কেন্দ্রীয় সরকার যে নীতি করে দিয়েছে তাতে দেখা যাচ্ছে 5.6 হচ্ছে ইনফ্লেশন রেট বেড়েছে, আর হোলসেল প্রাইস ইন্ডেক্স বেড়েছে 12.6। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার 800 কোটি টাকা মাসে মাসে দিতে ঋণ খেয়ে বেড়াচ্ছে। ইতিমধ্যে দেখেছেন রাস্তার যে বাজেট, সেই বাজেট 40% কমিয়ে দেওয়া হবে। সমস্ত
যে সমস্ত ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের উন্নয়নের বাজেট কাঁচি দিয়ে ছেড়ে দেওয়া হবে। ছোটখাটো যে জায়গাগুলো অল্প অল্প চাকরি হতো, অল্প টাকার চাকরি হতো, অল্প দিনের চাকরি হতো, সব চাকরির নিবন্ধ। মমতা ব্যানার্জি সাথে রেখে যায়নি পিকের ওপরে, তুমি আমাকে একটা বড় মাছ দিয়ে দিয়েছো নির্বাচনে, তার নাম লক্ষ্মীর ভান্ডার, ওইটা আমি এখন সামলাতে পারছি না, আমার অর্থনীতি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, ফলে সেই জন্য তুমি আমার যা সর্বনাশ করে দিয়েছ, পেছনে লাঠি মেরে তাই দিয়েছ। আজকে এক লক্ষ্মীর ভান্ডার শেষ কিসের জন্য? লক্ষ্মীর ভান্ডার 500 টাকা, 1000 টাকা, 1000 টাকা 2000 টাকা, 2000 টাকা 3000 টাকা জনগণকে দেওয়া উচিত, নেবে। মুখ্যমন্ত্রী বলেন যে আমার রাজ্য অর্থনৈতিক ভাবে এগিয়ে গিয়েছে। উনি বলেন যে কৃষকরা যা লাভ করত তার চেয়ে 3 গুণ লাভ করে। এই ব্যাপারে মোদী আর মমতার দারুণ দিচ্ছে। ও বলে 2 গুণ, এ বলে 3 গুণ। তার মানে কৃষকের হাতে টাকা এসেছে, তারা অর্থনীতি ভালো হয়েছে। তাই যদি হয় তাহলে যখন লকডাউন চলছিল তখন কেবলমাত্র 500 টাকার জন্য জনধন প্রকল্প ব্যাংকের সামনে দাঁড়িয়ে দেখেছেন কত বড় লাইন। লোকের হাতে যদি টাকা থাকে, ভোরবেলা থেকে লাইন দেয় না কেউ 500 টাকার জন্য জনধন প্রকল্পের জন্য। লোকে ছিদ্রে হয়ে পড়ে গেছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা এই রাজ্য থেকে চলে গিয়েছে পরিযায়ী শ্রমিক হয়ে, এ রাজ্য থেকে বাইরে এ রাজ্যে কাজ না পেয়ে, আমি তাদের বলছি তারা এখানে ফিরে এসেছেন, তারা এখানে কাজ করুন, আমরা তাদের কাজের ব্যবস্থা করব। কান্তি গান্ধী বলেছে সুন্দরবনে যান মুখ্যমন্ত্রী, একটা যুবক ছেলে নেই, সব বাইরে চলে গিয়েছে, কিচ্ছু করার নেই, পশ্চিমবাংলায় কোনো কাজ নেই, একটা পরিযায়ী শ্রমিক দেখাতে পারবে। যারা বোম্বে, গুজরাট, মাদ্রাজ এইসব জায়গায় কাজ করতে গিয়েছে, তারা যারা ফিরে এসেছিল আবার চলে গিয়েছে, তার কারণ রাজ্যে কোনো কাজ নেই। তাহলে রাজ্যে যদি কোনো কাজ না থাকে, তাহলে একটা পরিযায়ী শ্রমিক এমনি এমনি আনন্দ করতে অত দূর দূরান্তে নিজের ছেলে, মেয়ে, বউ, বাচ্চা সেগুলোকে ছেড়ে দিয়ে থাকতে পারে? কোন অবস্থায় আমাদের রাজ্যে? আমাদের রাজ্যে তুমি যদি সাইকেল নাও, আমরা বলেছিলাম যে সাইকেল কেন, হেলিকপ্টার দিলেও আমরা স্বাগত জানাবো। তৃণমূলকে তো আমরা খারাপ বলি না, সরকারকে তো আমরা খারাপ বলি না, সাইকেল দেওয়াটা কোনো খারাপ কাজ না। কিন্তু সাইকেল দিয়ে কি হলো? সাইকেল দেওয়া মানে মমতা ব্যানার্জি বললেন যে সাইকেল দিচ্ছি, সাইকেল করে ছেলে মেয়েগুলো সবুজের প্রতীক হয়ে স্কুলে ঢুকবে, লেখাপড়া করবে, লেখাপড়ার হার বাড়বে। জবাব দিতে হবে না। তুমি সাইকেল দিয়ে সত্যি করে স্কুলে ঢোকাতে পারলে ছেলে মেয়েগুলোকে? অমর্ত্য সেন রিপোর্টে বলেছে যে 67% ড্রপ আউট হচ্ছে ক্লাস 11-এ, আর ক্লাস 9-এ 37% ড্রপ আউট হচ্ছে। ড্রপ আউটের মানে হচ্ছে যে 100টা ছেলে যদি ক্লাস 1-এ স্কুলে ঢোকে, তাহলে 67 জন বেরিয়ে যাচ্ছে ক্লাস 11-এ, ক্লাস 9-এ বেরিয়ে যাচ্ছে 37%। সাইকেলটা তাহলে দিয়েছে কেন? এগুলো খেয়াল রেখেছো? ছেলেটা ড্রপ আউট করছে কেন? সেই ছেলেটাকে বাড়িতে দিয়েছো, সেই ছেলেটাকে নিয়ে এসেছো, স্কুলের মধ্যে ঢুকিয়েছো। তাহলে সাইকেলটা দেওয়া হচ্ছে কেবলমাত্র ভোটের সময় চিৎকার করা, এই সাইকেল দেওয়ার জন্য তৃণমূলকে ভোট দিন, এছাড়া কোন সামাজিক লক্ষ্য তৃণমূলের নেই, ছিল না, আজকে নেই, কাল কোথাও। কন্যাশ্রী 25,000 টাকা। আমরা বিরক্ত না, আমরা আনন্দিত। সত্যি তো মহিলা মুখ্যমন্ত্রী, তিনি 25,000 টাকা দিচ্ছেন, মেয়েরা যাতে স্কুলে আটকে থাকতে পারে, এমনকি যাতে তাড়াতাড়ি বিয়ে না হয় তার জন্য রূপশ্রী 25,000 টাকা দিচ্ছেন। কেউ প্রতিবাদ করতে পারে, আমরা তো ওয়েলকাম করেছি, আমরা স্বাগত জানিয়েছি, আমরা লক্ষ্যমাত্রা নেই। কিন্তু যে কারণটা বলেছিলেন যে মেয়েদের স্কুলে আটকে রাখবেন, মেয়েরা তাড়াতাড়ি বিয়ে না করে, লেখাপড়া করুন, সেটা কি হচ্ছে? আমাদের এখানে 27%-এর উপরে নাবালিকা বিয়ে হচ্ছে, 18 বছর বয়সের নিচে বিয়ে, আর জাতীয় গড়তে 12%। তাহলে 25,000 টাকার কন্যাশ্রী দিয়ে দেখা গেল অল্প বয়সে মেয়েদের বিয়ে বেড়ে যাচ্ছে কেন? 17 বছর বয়সে প্রথম সন্তান হয়, আমাদের নাবালিকা যে বিয়ে হয় তাদের মধ্যে 1/3, 17 বছর বয়সে একটা মেয়ে যদি বাচ্চা হয়, তাহলে তার শরীরে রক্ত থাকে না, বাচ্চাটার শরীরে রক্ত থাকে না, সারা জীবন ধরে তাকে সেই জিনিস করে। মানে কন্যাশ্রী, রূপশ্রী এগুলো সামাজিক গতি, শুধু টাকা, শুধু নির্বাচন, শুধু ভোট, এই একটা ভোট দিয়ে গোটা জাতির সর্বনাশ করে 5 বছরের জন্য ক্ষমতা দখল, এইটা
হিসাব দিতে হবে। মমতা ব্যানার্জি পরিবারের লোকেরা এই পৌর নির্বাচনে সম্পদ দাখিল করেছে, একটা শুধু এটাতে 5 কোটি টাকার সম্পদ কিভাবে। আমি ওই বিষয়ে খুব একটা উল্লেখ করতে চাই। তৃণমূলের নীতিটা হচ্ছে দাদা দিদি যুগ যুগ দিও, তোমরা কেউ আমাদের দিও। চাকদায় বয়সপুরে যেখানে আপনি পা রাখবেন সেই জায়গাতে সময়ের মধ্যেই শুরু হবে একই তথ্য। আচ্ছা বলতে চাচ্ছি, কল্যাণী থেকে এত কিছু হলো, কল্যাণীর ভেতরে 2010 সালে শেষ হচ্ছে তৃণমূল, তারা প্রথম দখল করেছে ক্ষমতা। আমি আপনাদের বলি, ঋত্বিক সদন ছিল, বিদ্যাসাগর মঞ্চ ছিল, আম্বেদকর। আমরা যে রাস্তা তৈরি করে গেছিলাম সেই রাস্তাটা চওড়া হয়েছে, নতুন রাস্তা তৈরি হয়েছে। আমরা স্টেডিয়াম তৈরি করেছিলাম, স্টেডিয়ামের ভেতরে একটা বিল্ডিং হচ্ছে, নতুন স্টেডিয়াম তৈরি হয়েছে। আমরা একটা ভাষণের জায়গা তৈরি করেছিলাম, সেই ভাষণের জায়গায় হয়তো একটা সিঁড়ি বেড়েছে, নতুন করে কিছু তৈরি হয়েছে। আমরা একটা লেক তৈরি করে গেছিলাম, সেই লেকটা আছে, নতুন কিছু আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ সরকারি করে দিচ্ছি, নতুন কিছু হয়েছে। ফলে দেখবেন শুধুমাত্র যেগুলো আমরা গড়ে গেছিলাম সেইগুলোর কিছু পরিবর্তন পরিমার্জন হয়েছে, এর বাইরে কিছু হয়নি। ফলে সেই জন্য নতুন ভাবনায় কল্যাণীকে ভাবিত করে তারা ভাবাবো। আমাদের সময় আমরা এই সব ব্যাপারে বৈচিত্র্য থেকে শুরু করে পরিবেশ সম্পর্কে বিশেষজ্ঞদের আমরা মতামত নিয়ে চলতাম। ঠিকাদারের মতামত নিয়ে চালালে আজকে যে কল্যাণী, সেই কল্যাণ নিচের দিকে যাবে। খানিকটা হয়তো রক্ষা করা যাচ্ছে, পুরনো যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে নতুন কিছু করতে পারবে না। এদের সেই সৃজনী ভাবনা নেই, খাও দাও পিও জিওর বাইরে এদের কোনো ভাবনা নেই। আমি সেই জন্য আপনাদেরকে বলব যে আমাদের আজকে এই বক্তব্যের মধ্যে আমরা যেটা বলতে চাইছি, মানুষের সামনে নতুন করে কিছু বলা না। যেখানে যাবেন আপনি চারিদিকে দেখবেন, ঘুরবেন, দেখবেন সেটা কল্যাণী পৌরসভা আমাদের পার্টির নেতৃত্বে। আমরা পার্টিগত ভাবে গরিব মানুষের পার্টি, সাধারণ মানুষের পার্টি, মধ্যবিত্ত মানুষের পার্টি নিয়মিত ভাবে আমরা পরিচালনা করতাম। আমাদের নেতা ছিলেন সুবোধ গাঙ্গুলী, তারপর আমাদের প্রজন্ম আমরা পার্টিগত ভাবে পৌরসভার নীতি পরিচালনা করতাম এবং সেই নীতির মধ্যে একটাই কথা, স্বচ্ছতা, দক্ষতা, দ্রুততা এবং জনগণকে সঙ্গে নিয়ে। আমাদের এখানে বেনিফিশিয়ারি কমিটি হচ্ছে, একটা রাস্তা হবে, সেই রাস্তাটার বাঁয়ে ডায়ের লোকেদের বাড়িতে লোকদের নিয়ে বেনিফিশিয়ারি কমিটি তারা ঠিক করবে। তারা যদি সই না করে তাহলে ঠিকাদার টাকা পাবে না। আজকে আছে একবার মেলাবেন স্বচ্ছতা প্রশাসনের মধ্যে কতখানি আছে। কয়েক বছর চালাতে গিয়ে কটা পৌরসভার চেয়ারম্যান বদল করতে হয়, এটা স্থায়িত্বের লক্ষণ। তারা কোথায় গেলেন? যারা বলেছিলেন কল্যাণ থেকে স্থায়ী বাস হবে, যারা বলেছিলেন কল্যাণীতে মেট্রো ঢুকবে, তারা কোথায়? তারা কোথাও নেই। এ কথা ভাবা ভুল হবে। যদি ভাবেন যে এই কথা বলে তারা পার পেয়ে চলে গিয়েছেন, তারা আছেন। পৌর প্রশাসনে ছিলেন, এখন স্বাস্থ্য প্রশাসনে মুখ্যমন্ত্রী তাকে বসিয়ে দিয়েছেন কলকাতায় গিয়ে। ফলে কল্যাণী সর্বনাশ করে রাজ্যের স্বাস্থ্যের সর্বনাশ করবার জন্য তারা। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আনিস খানের ঘটনা দেখলেন, শুনলেন, রাজ্যের প্রশাসন কিভাবে চলছে আপনারা দেখলেন। সন্ধ্যা মুখোপাধ্যায় মারা যায়, মুখ্যমন্ত্রী বলেন ওনাকে নাকি সন্ধ্যা মুখোপাধ্যায় গান শোনাতে চাইছেন। বাকিলাল মারা যায়, মুখ্যমন্ত্রী বলেন বাকিলাল ওনাকে নাকি গান দিতে দিতে। এই ঘটনাগুলো যখন ঘটে তখন নৈতিকতা নিয়ে একটা বড় প্রশ্ন। মুকুলরা তৃণমূলের সেকেন্ড উইং, তিনি চলে গেলেন বিজেপিতে, সবাই জানলো। বিজেপি থেকে উনি তৃণমূলে এলেন, আপনারা জানলেন, কাগজ দেখালো, টিভি দেখালো, সবাই দেখালো, কিন্তু বিধানসভার স্পিকার তিনি কিছুতেই দেখতে পেলেন না। তিনি
তাকে বললেন যে না, উনি রাজনৈতিকভাবে অন্য কোনো দলে যোগ দেননি, তিনি বিজেপিতেই আছেন, বলে বললেন কি পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করে দিলেন। পাবলিক অ্যাকাউন্ট কমিটি মানে যিনি হিসাব করবেন। আসলে অন্য কোনো লোক, যেটা নীতি বিরোধী দলের লোক যদি আজকে পিএসসির চেয়ারম্যান হয়, তাহলে সে যদি ধরে ফেলে তাদের লুটতন্ত্র, সেই জন্য বিপদ আছে, সেই জন্য মুকুলদাকে করতে হয়। ফলে এই দল যে রাজীব ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বললেন যে আমি জল ধরা ভেবে কেউকে সাপ পুষেছিলাম, এরা সাদা টাকা, এরা কালো টাকা সাদা করতে বিজেপিতে দিয়েছে, এরা দুবাইয়ে টাকা রেখেছে, এরা লুট করেছে, বনকর্মী নিয়োগে এরা লুট করেছে। তিনি সুসু করে আবার তৃণমূলের দায়িত্ব পেলেন ত্রিপুরাতে। ফলে এর থেকে নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে। সেই জন্য এই নির্বাচনে নীতি নৈতিকতা একটা বড় প্রশ্ন। ভোট কিরকম হবে অনেকে জিজ্ঞাসা করে। আমি বলছি যে ভোট কিরকম হবে, কর্পোরেশনের সিপিআইএম এর ভোট বেড়েছে, ওই ভোটটা আরো অনেক বাড়তে পারত যদি ভোটটা স্বচ্ছ হতো। ভোটটি স্বচ্ছ হয়নি, কিন্তু মানুষ যেখানে প্রতিরোধ করতে পেরেছে ভোট সেখানে বেড়েছে। ফলে সেই জন্যে আমাদের কথা হচ্ছে যে আপনারা সকাল সকাল ভোট দিন, নিজের ভোটটা দিন। সেই পরিবেশ সেখানে আছে। আপনাদের বাড়ির যে মৃত লোক, সেই লোকের নাম যদি ভোটার লিস্টে উঠে থাকে, তার নামটা অন্যরা দিয়ে দিতে পারে। আপনি দয়া করে গিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করুন। মৃত লোকের নামে ভোট দেওয়াটা তাকে অসম্মান ছাড়া কিছু না। যে তিনি বাড়িতে থাকেন না, অন্য জায়গায় থাকেন, তিনি ভোট দিতে পারবেন না, প্রশাসনকে আপনারা একটুখানি জানান। ফলে এই দুটো বিষয়ের উপরে আপনাদের একটা মতামত প্রশাসনের কাছে যাওয়া দরকার। আমি বলবো কল্যাণী সার্বিক উন্নয়নের স্বার্থে, তার সঙ্গে রাজ্যের উন্নয়ন সম্পর্কিত, দেশের উন্নয়ন সম্পর্কিত, এই সামগ্রিক উন্নয়নের স্বার্থে আপনারা, আমরা এখানে ক্যান্ডিডেট কাকে করেছি, আপনারা যখন এখানে কোভিড হলো, অতিমারি হলো, তখন আমরা অনেককে দেখেছি বাড়ির দরজায় তালা পড়ে গেছে, বেরোনি। সেই বাড়িতে অসুস্থ হয়েছে, কোভিড আক্রান্ত হয়েছে, সেই বাড়ির লোক তাকে খাবার দেয়নি। এই যে ক্যান্ডিডেট হয়েছে সঞ্জু, আপনারা দেখছেন, তার নাম সঞ্জু, তা ওরা গিয়ে খাবার দিয়েছে। অক্সিজেনের সিলিন্ডার কাঁধে মোটর সাইকেলে কেউ চালাচ্ছে, পেছনে একটা সিলিন্ডার নিয়ে লোক দাঁড়িয়ে আছে, বসে আছে, সবাই মিলে বলে কেটে রেড ভলেন্টিয়ার, রেড ভলেন্টিয়ার। রেড ভলেন্টিয়ারের ছেলেগুলো যখন রাস্তা দিয়ে যাচ্ছে, অজরে বৃষ্টি হচ্ছে, বাড়ির লোক ছাতা নিয়ে বাইরে বেরিয়েছে, তাদেরকে বলেছে ভাই ছাতা নিয়ে যাও। না, আমি ছাতা ফেরত দেবো কি করে? তোমার ছাতা ফেরত না দিলেও চলবে, তোমরা যাও, তোমরা যা করছো অন্য করছো। পরিচিত রাজনৈতিক নেতা যাদের ক্ষমতা প্রয়োগ করার কথা ছিল শাসক দলের হয়ে, তারা দরজা বন্ধ করে দিয়েছে। এরা সেই সময় প্রদীপ চালিয়েছিল, পরিষেবার প্রদীপ। এই হচ্ছে রেড ভলেন্টিয়ার। ফলে আজকে রাজনৈতিক দলমত নির্বিশেষে ওদের প্রতি একটা সহানুভূতি তৈরি হচ্ছে। কেন যখন কেউ থাকে না, তখন ওরা থাকে, এবং ওরা থাকে মানে নিজের জীবনকে বাজি রেখে ওরা সেই সময় লড়াই করেছে। বেশ কিছু ওই ভলেন্টিয়ারকে আমরা হারিয়েছি, ওদেরকেও আমরা হারাতে পারতাম। পানির ঝুঁকি নিয়ে একটা মানুষের পাশে দাঁড়াতে, একদিকে ও আর একদিকে জানিস না রক্তদান করতে গেছিল, যে রক্তদানের কোনো বিকল্প ছিল। এত বিজ্ঞান উন্নত, কিন্তু রক্তদানের বিকল্প করতে পারে। রক্তদান আয়োজন করেছে তৃণমূলের মস্তান সমাজসেবীরা, রক্তদানের অনুষ্ঠানকে বানচাল ভণ্ডুল করে সেইটাকে থানায় অভিযোগ করেছে, রাজনটায় খুন হয়ে যেতে। তাহলে খুন হতে পারি, মৃত্যু হতে পারে, সবকে উপেক্ষা করে এরা মানুষের পাশে দাঁড়ায়। ওরা পরীক্ষিত। আপনারা ভোট দিন। আমি রাজনীতির বিচারে সব ভোট চাইছি আপনাদের কাছে। অন্তত পক্ষে আপনার বাড়িতে কোনো বিপদ হলে আপনি যে দল হন, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, আপনার পাশে এই ছেলেটাকে পাবেন। ফোন করলে 4টে ছেলে নিয়ে আপনার কাছে আসবে, কি সমস্যা আপনার বলুন, আমি আছি। আমার কাছে রাজনীতিটা বড় কথা না, আমার কাছে পরিষেবাটা হচ্ছে বড় কথা। সেইটা নিয়ে আমাদের পাশের ওয়ার্ডে হরজিৎ দাঁড়িয়েছে, হরজিৎ দাস 21 নম্বর ওয়ার্ড, একেবারে লাগোয়া অঞ্চল। আপনারা মাইকের কথা শুনতে পাচ্ছেন, ওখানে তৃণমূল মিটিং করছে। যারা এখানে আমাদের কথা শুনছেন 21 নম্বর ওয়ার্ডের মানুষেরা, তাদেরকেও বলবো হরজিৎ রেড বলেছে ওই সময় গুরুত্বপূর্ণ জায়গায়, রিটায়ার্ড পার্সন, সেই সময় যে ভূমিকা পালন করেছে
দেখার মতন সাধারণভাবে রিটায়ার্ড করা লোক বাড়ির মধ্যে বসে থাকে তার অন্য সময় মতন শান্তিতে থাকার জন্য, কিন্তু সেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফলে সেই দিক থেকে আমাদের যারা প্রার্থী হয়েছে প্রবীণ নবীনের মিশ্রণ আমরা করেছি, একজন অভিজ্ঞতা দেবে আর একজন গতিবেগের সঙ্গে মানুষের পাশে দাঁড়াবে। ফলে আমি বলবো আপনাদের পাশে দাঁড়ানোর একজন খুব চেতনা সৈনিক হিসেবে আপনারা কমরেড সঞ্জুকে কাজটার পরিকারা চিন্তা ভোট দেবেন। এইখানকার ঐতিহ্য, বামপন্থীদের ঐতিহ্য, বামপন্থীদের পাশে দাঁড়ানোর ঐতিহ্য, আমি আশা করব আপনারা সেই ঐতিহ্যকে বজায় রাখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনক্লাব।